আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 66 এবং প্রেসির 19 অ্যান্ড 88 দেখব এবং তার সাথে সাথে একটা রিপোর্ট দেখব। সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফের উপর যে ক্যাম্পেনটা, সেই ক্যাম্পেনের উপরে কিন্তু একটা রিপোর্ট দেখব। ঠিক আছে, তাহলে আমরা প্রতিদিনকার যে টার্গেট রাখি সেই টার্গেট অনুযায়ী আজকেও এই ক্লাসের 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্রসেসটা আছে এই প্রসেসটাকে ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে, ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন। এখানে বলছে হরলালের মা বলিলেন, বাবা আজ রাত্রে এখানে থাকো না, মানে এখানে থাকতে বলা হচ্ছে। কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গে বাহির হইবে। তাহলে দেখুন, এই যে হরলালের মা বলেছিলেন, এই যে অনেকে বাবাটাকে অনেকে ফাদার হিসেবে লিখছে, এখানে কিন্তু সান হিসেবেই লিখতে হবে, যেহেতু হরলালের মা বলছে তার ছেলে তুল্য, তাহলে এখানে বাবাটাকে কিন্তু মানে আমরা কি কি বলা হয়, মারা তার সন্তানদেরকে যেমন বাবা হিসেবে বলে থাকে কথা, সেরকমভাবেই কিন্তু বলা হয়েছে বাবাটাকে, তাহলে কিন্তু সান হিসেবে লিখতে হবে। দেখুন এটাকে কিভাবে এটাকে আমরা করছি, এইভাবে করলাম। দেখুন হরলালস মাদার সেড, হরলালস মাদার সেড, অনেকে এই সেডের জায়গায় এখানে রিকোয়েস্টার হিসেবে করছে। যখন আপনি এখানে প্লিজ লিখছেন, মানে ডিরেক্ট স্পিচে যখন আপনি প্লিজ লিখছেন, তখন কিন্তু এখানে সেড লেখাটাই বেটার রিকোয়েস্টের থেকে। ঠিক আছে, যখন আপনি ডিরেক্ট স্পিচে না লিখে ইনডিরেক্ট স্পিচে করবেন, তখন আপনি সেডের জায়গায় রিকোয়েস্ট দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমি এখানে প্লিজটাকে দিলাম, তাই কিন্তু আমি এখানে সেডই লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, কীভাবে লিখছি তাহলে দেখুন, হরলালের মা বলিলেন, মানে কি হরলালের মা বলেছিলেন, তাহলে আপনাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। সেইভাবেই লেখা হলো কি, হরলালস মাদার সেড, হরলালের মা বলেছিলেন। কি বলেছিলেন? বাবা, মানে সন্তান তুল্য, তাই এখানে সান লিখলাম। আজ রাত্রে এখানে থাকো না, মানে আজ রাত্রে দয়া করে এখানে থেকে যাও, তাই না? তাহলে কি হবে, প্লিজ স্টে হিয়ার, মানে দয়া করে এখানে থেকে যাও টু নাইট, আজ রাত্রে। তার মানে কি, প্লিজ স্টে হিয়ার টু নাইট, মানে আজ রাত্রে দয়া করে এখানে থেকে যাও। ঠিক আছে, তারপরে দেখুন এই যে লাইনটা, পরবর্তী যে লাইনটা আছে সেখানে কিন্তু অনেকে ভুল করছে, যে কাল সকালে এ থেকে যেটা বলেছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে যদি আপনি এটা ইউজ করেন, মে ইউজ করেন, মানে মডেল অক্সিলারি হিসেবে যদি মে ইউজ করেন, তাহলে কিন্তু বেটার হবে। তাহলে কি বলছে, কাল সকালে হরলালের সঙ্গে একই সঙ্গে বাহির হইবে, মানে কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গে বেরিয়ে যেতে পারো, তাই না? এরকমই সেন্স বোঝাচ্ছে, সেই হিসেবে আমি লিখলাম। দেখুন, ইউ মে লিভ, মানে তুমি বেরিয়ে যেতে পারো, টুগেদার উইথ হারলাল, টুগেদার উইথ হারলাল টুমরো মর্নিং, মানে টুমরো মর্নিংয়ে, আগামী সকালে তুমি হরলালের সঙ্গে বেরিয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো কীভাবে করলাম এখানে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে বেনু মিনতি করিয়া কহিল, মানে প্লিডেড। ঠিক আছে, পাস্ট ইন্ডিফিনিটে লিখবো, বেনু প্লিডেড। তারপর দেখুন কি বলছে, না মা, তাহলে এখানে কিন্তু মাটাকে মা হিসেবে আপনি লিখবেন। না মা, এ অনুরোধ করিবেন না। ঠিক আছে, মানে এ অনুরোধ করিবেন না, এখানে কিন্তু অনেকে এই ডোন্ট হিসেবে লিখছে ডিরেক্টলি, যেন সেটাকে অর্ডার হিসেবে লাগছে, কিন্তু ডোন্টের আগে যদি আপনি প্লিজ লেখেন, তাহলে কিন্তু সব থেকে বেটার হয়। সেইভাবেই কিন্তু আমরা করবো। দেখুন, তা এই পর্যন্ত আগে দেখুন কি বলছে এখানে। এখানে বলছে কি, বেনু মিনতি করিয়া কহিল, তাহলে কি বলছে, বেনু প্লিডেড। ঠিক আছে, বেনু মিনতি করিয়া কহিল, মানে বেনু প্লিডেড পাস্ট ইনফিনিটে লিখলাম। না মা, ডিরেক্ট স্পিচ শুরু হচ্ছে। নো মাদার, এ অনুরোধ করিবেন না, অনেকে এই প্লিজ না লিখে ডোন্ট হিসেবে লিখছে, তাহলে ডোন্ট মেক দিস রিকোয়েস্ট, তার মানে এখানে কিন্তু সেই পোলাইটনেসটা কিন্তু থাকছে না, যেন কমান্ড করা বোঝাচ্ছে। কিন্তু সে যখন তার মানে বেনু যখন বলছে হরলালের মাকে, তখন কি বলছে, তখন কিন্তু মিনতি করেই বলছে, একটা পোলাইটনেসটা কিন্তু আছে, তাহলে কিন্তু প্লিজটা আপনাকে লিখতে হবে। তাহলে প্লিজ ডোন্ট মেক দিস রিকোয়েস্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপরে দেখুন কি বলছে, আজ রাত্রে যে করিয়াই হোক আমাকে যাইতে হইবে। এই যে করিয়াই হোক, এইটাকে আপনি হোয়াটস এভার লিখতে পারেন, বা অ্যাট এনি কস্টও লিখতে পারেন। দেখুন, আজ রাত্রে যে করিয়াই হোক আমাকে যাইতেই হইবে, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে আমাকে, মানে আই, তাহলে আই উইল হ্যাভ টু লিভ, অনেকে আই হ্যাভ টু লিভ লিখছে, আমাকে যাইতে হইবে, তাহলে উইল হ্যাভ টু ইউজ করতে হবে। ঠিক আছে, আমাকে যেতে হয় বললে কিন্তু আই হ্যাভ টু। ঠিক আছে, মানে আই হ্যাভ টু লিভ, মানে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু লিভ, বা আমাকে যেতে হয়, তাহলে আই হ্যাভ টু লিভ, কিন্তু আমাকে যেতে হবে যেহেতু বলা হচ্ছে, তাহলে কি হবে, আই উইল হ্যাভ টু লিভ। ঠিক আছে, তাহলে আই উইল হ্যাভ টু লিভ টু নাইট বাই এনি মিনস অফ হোয়াটসো এভার। ঠিক আছে, তার মানে কি, আজ রাত্রে যে করিয়াই হোক আমাকে যেতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে হরলালকে কহিল, হরলালকে কহিল, তাহলে কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু নেই, হরলালকে বলা হয়েছিল, তাই না? তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আপনি যদি অ্যাক্টিভে লিখতে চান, তাহলে কিন্তু সাবজেক্ট হিসেবে আপনাকে নিয়ে আসতে হবে হি, মানে সে হরলালকে বলেছিল। ঠিক আছে, দেখুন সেইভাবে করলাম এখানে।
কি করলাম, হি টোল্ড হরলাল, মানে সে হরলালকে বলেছিল। এবার দেখুন তারপর ডিরেক্ট স্পিচটা শুরু হচ্ছে, শেষ হচ্ছে অনেকটাই পরে। দেখুন মাস্টার মশাই, তাহলে মাস্টার লিখলেন, অনেকে স্যার লিখছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এই আংটি ঘড়িগুলো বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়। এই বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয় তার মানে হচ্ছে সে বাগান দিয়ে মানে জঙ্গল দিয়ে যাবে, সেই জন্য সেখান থেকে যাওয়া নিরাপদ নয়, সেইটাকেই কিন্তু এখানে সেন্সটাকে ধরতে হবে। তো সেইভাবেই লিখছি দেখুন, কি নিরাপদ নয় সেটাই মানে নিরাপদ নয় জিনিসটাকে আমি আগে লিখছি দেখুন, ইট ইজ নট সেফ, মানে এটা নিরাপদ নয়, মানে ইট ইজ নট সেফ হলো। তারপর দেখুন টু গো থ্রু, টু গো থ্রু দি ফরেস্ট, ঠিক আছে। এখানে কিন্তু থ্রুটাকে আমি প্রিপোজিশন হিসেবে ইউজ করেছি, গো থ্রু অন্যভাবে নেবেন না, ঠিক আছে। টু গো থ্রু দি ফরেস্ট টেকিং দিস রিংস অ্যান্ড রিস্ট ওয়াচ, ঠিক আছে। ওয়াচ না লিখে আপনি রিস্ট ওয়াচ লিখুন, কারণ হাত ঘড়ির কথাই কিন্তু বলা হচ্ছে। তাহলে কি হলো, মাস্টার মশাই এই আংটি ঘড়িগুলো বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়, তার মানে হচ্ছে যে মাস্টার মশাই বাগান দিয়ে যাওয়ার সময় এই আংটি ঘড়িগুলো নিয়ে যাওয়া নিরাপদ নয়, ঠিক আছে। সেইভাবেই লিখলাম দেখুন, মাস্টার ইট ইজ নট সেফ, মানে এটা নিরাপদ নয় কি, টু গো থ্রু দি ফরেস্ট টেকিং দিস রিংস অ্যান্ড রিস্ট ওয়াচ, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে আপনার কাছে রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। দেখুন কিভাবে এটাকে লিখছি, অনেকে এখানে পার্টিসিপেট করে করেছে, কম্পাউন্ড করে করলেও কিন্তু হবে। দেখুন আপনার কাছে রাখিয়া যাই, মানে আপনার কাছে এটা রাখছি, ঠিক আছে। তার মানে কি, আই অ্যাম লিভিং দিস টু ইউ, এটা আমি আপনার কাছে রাখছি, ঠিক আছে। হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট লিখলেও হবে, আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করেছি, আপনি যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট করতেন তাহলেও কিন্তু হবে। তাহলে আই অ্যাম লিভিং দিস টু ইউ, আমি এটা আপনার কাছে ছেড়ে যাচ্ছি, বা আমি এটা আপনার কাছে ছেড়ে দিচ্ছি। তারপর দেখুন ফিরিয়া আসিয়া লইয়া যাইব, তাহলে এটাকে ফিরিয়া আসিয়া লইয়া যাইব আপনি যদি পার্টিসিপেলে করতে চাইতেন তাও হতো, আমি এখানে কম্পাউন্ডে করেছি। দেখুন আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো, অ্যান্ড টেক দিস, এবং এগুলোকে নেব, ঠিক আছে। এই যে টেক দিস, এই টেকের সঙ্গে কিন্তু এই উইল কথাটাও কিন্তু আছে, অ্যান্ড আই উইল টেক দিস, তার মানে কিন্তু আমি নিয়ে যাব, কম্পাউন্ডে করলাম, কম্পাউন্ডের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। বা আপনি যদি এটাকে এরকমভাবে করতে চাইতেন যে পার্টিসিপেলে করবো সিম্পল সেন্টেন্সে, তাহলে কিন্তু আপনাকে এখানে করতে হতো এইরকমভাবে যে কি, কামিং ব্যাক, কামিং ব্যাকটাকে আপনি আগে লিখতেন কি, কামিং ব্যাক আই উইল টেক দিস, ঠিক আছে। বোঝা গেল তাহলে ব্যাপারটা কি হলো। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে আপনার দারোয়ানকে বলিয়া দিন, আপনার দারোয়ানকে বলিয়া দিন আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, সেটার মধ্যে এগুলো রাখিয়া দিই। তাহলে এই যে আপনার দারোয়ানকে বলিয়া দিন, তার মানে কি, সে অর্ডার করবে তার দারোয়ানকে, তাই না। তাহলে সেইভাবেই বলা হচ্ছে, দেখুন কীভাবে এখানে করলাম, যেহেতু হরলাল তার দারোয়ানকে অর্ডার করবে, কিন্তু এই কথাটা বলছে কে, এই কথাটা বলছে বেনু, এবং তাহলে বেনু তার মাস্টারমশাই কিন্তু রিকোয়েস্ট করে এই কথাটাকে বলছে। তো দেখুন কি বলছে, প্লিজ, মানে দয়া করে, অর্ডার ইউ গেট ম্যান, মানে আপনার দারোয়ানকে অর্ডার করুন কি করতে, টু গেট দি লেদার হ্যান্ডব্যাগ, সেই লেদার হ্যান্ডব্যাগটাকে, মানে চামড়ার হ্যান্ডব্যাগটাকে নিয়ে আসতে, কোথা থেকে, আউট অফ মাই কার, মানে আমার কার থেকে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল। তারপরে কি বলছে দেখুন, সেটার মধ্যে এগুলো রাখিয়া দিই, তার মানে কি, অ্যান্ড আই উইল পুট দিস, আমি এইগুলোকে রেখে দেবো, ফিউচার ইনডিফিনাইট টেন্স, আই উইল পুট দিস কোথায়, ইনসাইড দি ব্যাগ, মানে ব্যাগের ভিতরে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো, এইভাবে কিন্তু করতে হবে। আচ্ছা, তারপরে পরবর্তী সেন্টেন্স দেখুন কি বলছে এখানে, এখানে বলছে আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল, তাহলে আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল, যেন মনে হচ্ছে জাস্ট ফিনিশড, এইভাবে কিন্তু লিখলে হবে না। আপনি যেভাবে পুরো প্যাসেজটাকে পড়ছেন সেই প্যাসেজটা অনুযায়ী কিন্তু সেন্সটাকে ধরতে হবে। অফিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ নিয়ে আসলো, মানে জাস্ট ফিনিশড, আপনি প্রেজেন্ট পারফেক্টলি লিখবেন না, এটা কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনাইটে কিন্তু লিখতে হবে। দেখুন সেইভাবে কিন্তু আমি করেছি, কে নিয়ে আসলো, অফিসের দারোয়ান, তাহলে সাবজেক্ট হিসেবে আমি কী লিখলাম, দি গেটম্যান অফ দি অফিস, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বট, মানে ব্রট, মানে নিয়ে এসেছিলো, কি অবজেক্টটাকে লিখলাম দি ব্যাগ, ঠিক আছে। কোথা থেকে, আউট অফ দি কার, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যাপারটাকে করলাম। পরবর্তী সেন্টেন্সে দেখুন কি বলছে এখানে, এখানে বলছে বেনু তাহার চেন, ঘড়ি, আংটি, বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিল। তাহলে এখানে আপনি কম্পাউন্ডে করতে পারেন, এবং আপনি পার্টিসিপেল ইউজ করে সিম্পল সেন্টেন্সও করতে পারেন। এই যে খুলিয়া ব্যাপারটা বলছে, অনেকে ওপেন লিখছে, তো ওপেন মানে কিন্তু এই খোলা সেই খোলার কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু ওই আংটির চেনগুলোকে খোলার কথা আপনি কীভাবে লিখতে পারেন, টেক অফ কথাটাকে কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। দেখুন আমরা কীভাবে করছি এটাকে এইভাবে করলাম। দেখুন
কীভাবে করলাম দেখুন, বেনু টুক অফ, যেহেতু ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে লিখছি তাই টেকটাকে টুক হয়ে গেল, তাহলে কি বেনু টুক অফ হিজ চেন, মানে সে বেনু কী করলো, তার চেন খুললো, রিস্ট ওয়াচ খুললো, রিং খুললো, অ্যান্ড বাটনস, এবং বাটনগুলো খুললো। ঠিক আছে, তাহলে এই একটা সেন্টেন্স হলো। এবার কম্পাউন্ড করছি, তাহলে সেটাকে আমি অ্যান্ড লিখলাম। বিউডিডটাকে আপনি বিউডিড না লিখে এখানে আপনি এরকমও করতে পারেন যে পুট লিখতে পারেন, পুট দেম বা বিউডিড দেম। ঠিক আছে, বিউডিড মানে কবরিস্থ করা, বিউডিড না লিখে আপনি পুট দেমও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে পুট দেম ইন দি ব্যাগ, এবং সেগুলোকে ব্যাগের মধ্যে রাখলো। কিন্তু আপনি যদি এটাকে কম্পাউন্ডে করলাম, আপনি যদি এটাকে পার্টিসিপেলে করে করতে চাইতেন, তাহলে কিন্তু আপনাকে কী করতে হতো, যে টেকিং টেকিং অফ হিজ চেন, রিস্ট ওয়াচ, রিং অ্যান্ড বাটনস, বেনু পুট দেম ইন দি ব্যাগ, বা বেনু বিউরিড দেম ইন দি ব্যাগ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখবো। দেখুন কী বলছে এখানে। এখানে বলছে সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই লোহার সিন্ধুকে রাখিল। তার মানে কি, আপনি দেখুন সেই একইভাবে আপনি পার্টিসিপেল করেও করতে পারেন বা আপনি কম্পাউন্ডেও কিন্তু করতে পারেন। দেখুন কীভাবে করছে এটাকে। কাউসেস হারলাল টুক দি ব্যাগ, মানে সেই ব্যাগটাকে নিয়েছিল, অ্যান্ড এবং ইমিডিয়েটলি পুট ইট, এবং সেটাকে ইমিডিয়েটলি রেখেছিল, তৎক্ষণাৎ বা তখনই রেখেছিল কোথায়, পুট ইট ইনসাইড দি আয়রন সেফ, মানে লোহার সিন্ধুকের মধ্যে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে কীভাবে করছি। এখানে কিন্তু কম্পাউন্ডে করলাম, কিন্তু আপনি যদি পার্টিসিপেলে করতে চাইতেন তাহলে কী করতে হতো, সেই একইভাবে আপনি এখানে এই টেক টুক যেটা আছে এটাকে ফার্স্ট ফর্ম করবেন, টেকের সাথে কী করবেন, আইএনজি যোগ করবেন, মানে কী করবেন, টেকিং দি ব্যাগ কাউসাস হারলাল ইমিডিয়েটলি পুট ইট ইনসাইড দি আয়রন সেফ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের যে ট্রান্সলেশন প্যাসেজটা ছিল সেই ট্রান্সলেশন প্যাসেজটা আমরা খুব সহজেই এখানে হাল করে নিলাম। তাহলে আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা একটা প্রেসি ছিল। দেখুন সেই প্রেসিটাকে আমরা এবারে দেখব। জাস্ট ভিডিওটাকে ভালো করে পজ করে আপনি পড়ে নিন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপরে আমরা চেষ্টা করছি কী বলেছে বুঝিয়ে দেওয়ার। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে ইফ উই রান থ্রু অল দি গ্রেট নেমস অফ দি ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে তাদেরকে যদি আমরা ধরতে যাই বা তাদের সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। অ্যান্ড থিঙ্ক অফ অল গ্রেট থিংস মেন হ্যাভ ডান, এবং তারা যা সেই সব গ্রেট মানুষরা যারা মহান মহান যেসব কাজ করেছে সেগুলো সম্পর্কে যদি আমরা ভাবি, উই শ্যাল ফাইন্ড নাথিং টু স্টির দি হিউম্যান হার্ট লাইক দি স্টোরি অফ জুয়ান অফ আর্ক, মানে এই জুয়ান আর্কের মতো যে হৃদয় কাঁপানো যে একটা ঘটনা, সেরকম কিন্তু ঘটনা আমরা সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু পাবো না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে দেখুন কি বলছে। তারপরে বলছে শি ডিড নট লিভ বিয়ন্ড হার টিনস, মানে সে কিন্তু তার টিন বয়সের যে বেশি বয়স তার থেকে কিন্তু বেশি সে বাঁচেনি। অ্যান্ড অল হার গ্রেটনেস কেম ইন টু শর্ট ভিভিড ইয়ার্স, তার যে গ্রেটনেস, তার যে মহত্ব, সেটা কিন্তু তার 2 বছরের মধ্যে, ভিভিড যে 2 ইয়ার্স, সেই 2 বছরের মধ্যেই কিন্তু এসেছিল তার লাইফে। তারপর দেখুন, বাট ইন দোজ 2 ইয়ার্স, সেই 2 বছরে সি মেড হারসেলফ দি ওন্ডার অফ দি ওয়ার্ল্ড, সেই 2 বছরে সে কী করেছিল, তার লাইফের যে ওয়ার্ল্ডের যে আশ্চর্যজনক ব্যাপারটা সে তার লাইফের মধ্যে ঘটিয়েছিল, মানে সে তার লাইফকে একটা আশ্চর্যজনক ব্যাপার করে তুলেছিল ওয়ার্ল্ডের কাছে। ঠিক আছে, তারপর দেখুন শি স্টার্টেলড ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড টু, মানে সে ফ্রান্স তথা ইংল্যান্ডকেও কিন্তু কাঁপিয়ে দিয়েছিল। শি স্ট্রাকড ডিসমে ইন দি হার্টস অফ কিংস, এইখানটায় কিন্তু সবার প্রবলেম হচ্ছে, এই জায়গাটা সবাই কিন্তু ধরতে পারছে না, এই লাইনটা ভালো করে দেখুন কি বলছে। শি স্ট্রাকড ডিসমে ইন দি হার্টস অফ কিংস, মানে কি, সে কিংসদের মধ্যে কিন্তু ডিসমে যে ব্যাপারটা, মানে আতঙ্ক, সেটাকে কিন্তু তৈরি করেছিল, মানে আতঙ্ক, মানে তার এই অ্যাক্টিভিটিস দেখে যে সমস্ত কিংসরা ছিল তারা কিন্তু আতঙ্ক হয়ে পড়েছিল। ঠিক আছে, অ্যান্ড লিফটেড আপ দি হার্টস অফ কমন পিপল, এবং কমন পিপলদের মধ্যে সে কিন্তু একটা জায়গা করে নিয়েছিল, তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, এই ব্যাপারটা কিন্তু বলছে। কিন্তু অনেকে কীভাবে লিখছে, লেখাগুলো যখন দেখলাম যে কীভাবে লিখছে, যে তারা এইভাবে লিখছে যে কিং এবং হার্ট, মানে কিং এবং কমন পিপল, এই দুটো মানুষের মধ্যে জায়গা করে নিয়েছিল, তাই কিন্তু নয়। সে কিংদেরকে আতঙ্কিত করেছিল, মানে কিংরা তার যে কাজকর্ম, তার যে অ্যাক্টিভিটি, সেটাতে কিন্তু জেলাস ফিল করছিল, তাতে কিন্তু তারা আতঙ্কিত হয়েছিল। কিন্তু কমন পিপল যারা, তাদের কাছে কিন্তু সে একটা বড় জায়গা করে নিয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপর দেখুন শি লেড আর্মিস অ্যান্ড ব্যাটলস অ্যান্ড গেইনড গ্রেট ভিক্টরিজ, মানে সে আর্মিতে যোগ দিয়েছিল, ব্যাটল ফিল্ডে গিয়েছিল এবং ভিক্টরিও পেয়েছিল। সি রেজড হার কান্ট্রি আপ ফ্রম মিজরি অ্যান্ড গেভ ইট হোপ অ্যান্ড কনফিডেন্স, মানে সে কী করেছিল, সি রেজড হার কান্ট্রি আপ ফ্রম দি মিজরি থেকে সে তার দেশকে রক্ষা করেছিল, অ্যান্ড গেভ ইট হোপ অ্যান্ড কনফিডেন্স, এবং সে হোপ এবং কনফিডেন্স সে দিয়েছিল তার কান্ট্রিকে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে দেখুন অ্যাজ আ রিওয়ার্ড দে টুক দিস ম্যাচলেস গার্ল, মানে সে এই যে রিওয়ার্ড হিসেবে, তারা বলতে এখানে কিন্তু রাজার কথা বলা হচ্ছে, মানে রাজাদের কথা বলা হচ্ছে। তারা কি করেছিল, এই অদম্য যে ম্যাচলেস গার্ল, মানে অদম্য যে বালিকা, তাকে কি করেছিল, কি রিওয়ার্ড দিয়েছিল,
পুট হার ইন দি ফায়ার অ্যান্ড স্যাট রাউন্ড ওয়েন সি ওয়াজ বার্ন, মানে তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল এবং সে কিন্তু আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল সে কিন্তু সেই আগুনের মধ্যে বসেই ছিল এবং তার চারদিকে কিন্তু ওই রাজারা কিন্তু বসেছিল, ঠিক আছে, তাকে আগুনে ফেলে পুড়িয়ে মারা হয়েছিল এবং রাজারা তার চারিদিকে বসেছিল, এই ব্যাপারটা কিন্তু এখানে বলতে চাইছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এখানে কি বলছে, এখানে একটা স্টোরি বলা হয়েছে, কার স্টোরি, জোয়ান আর্কের স্টোরির কথা বলা হয়েছে এখানে। তো যখন আপনি ভালো করে পড়ছেন ব্যাপারটাকে তখন কি বুঝতে পারছেন ব্যাপারটা সম্পর্কে, যে জোয়ান আর্ক তাকে কিভাবে কনসিডার করা হয়, একটা হিরোইন হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে, মানে মহান একটা মানুষ হিসেবে কনসিডার করা হয়। তার জীবনে কিনা এমন কিছু টেন্সিভ ঘটনা ঘটেছে, এমন কিছু উত্তেজনাপূর্বক ঘটনা ঘটেছে যেগুলো কিনা অন্য মহান মানুষদের মধ্যে নেই, হাড় কাঁপানো একটা ব্যাপার, ঠিক আছে। সে কি করেছিল, সে করেছিল এরকম জিনিস যে তার যে বীরত্ব, সেই বীরত্ব সে ব্যাটল ফিল্ডে প্রকাশ করে এবং তার ফলে তার যে কান্ট্রিমেন, সেই কান্ট্রিমেনদের মধ্যে সে একটা জায়গা করে নেয়, কিন্তু যারা কিং ছিল তাদের কাছে কিন্তু সে একটা আতঙ্কের বিষয় হয়ে ওঠে। এর ফলে তারা তাকে কি করে, কিংরা কি করে, তাকে পুড়িয়ে মেরে ফেলে। এটাই বলতে চাইছে, তাই না? দেখুন আমরা ফার্স্ট তাহলে এটাকে কিভাবে একটা টাইটেল দিলাম, কি টাইটেল দিলাম, দি লাইফ স্টোরি অফ জোয়ান অফ আর্ক, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপর দেখুন আমরা কিভাবে আনসারটাকে লিখছি, এখানে এইভাবে লিখলাম। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে দি লাইফ স্টোরি অফ জোয়ান অফ আর্ক ইজ কনসিডার্ড অ্যাজ দি মোস্ট টেন্সিভ ইনস্ট্যান্স হুইচ ইজ রেয়ারলি ফাউন্ড। মানেটা হচ্ছে এরকম উত্তেজনাপূর্বক উদাহরণ জোয়ান আর্কের যে লাইফ স্টোরি, সেরকম ঘটনা কিন্তু রেয়ারলি ফাউন্ড, মানে পাওয়াই যায় না বললেই চলে, ঠিক আছে। তারপর দেখুন ইন হাউ ভেরি শর্ট লাইফ, তার খুব শর্ট লাইফের মধ্যে শি শোড হার গ্রেটনেস, সে তার গ্রেটনেস মহত্ব দেখিয়েছে, হুইচ ওয়াজ প্রেসড বাই কান্ট্রিমেন, যেটা কিনা কান্ট্রিমেনদের দ্বারা প্রশংসিত, ঠিক আছে। ইভেন এমনকি শোয়িং হার গ্রেট ভ্যালর ইন ওয়ার, যুদ্ধে তার বৃহৎ পারদর্শিতা মানে বীরত্ব দেখিয়ে সে কি করেছে, সি ক্রিয়েটেড ফিয়ার ইন দি হার্টস অফ দি কিংস, সে কি করলো, কিংসদের হৃদয়ে সে একটা ভয় সৃষ্টি করেছিল। ফর দ্যাট, সেই কারণে সি ওয়াজ বার্নড টু ডেথ, মানে সেখানে তাকে পুড়িয়ে মারা হয়েছিল, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এইভাবেই কিন্তু লিখলাম। তাহলে আপনারা যখন পড়ছেন অনেকের পড়ার মধ্যে কিন্তু অনেক ভুল হয়ে যাচ্ছে, যে ঠিকঠাকভাবে লিখতে পারছে না। দেখুন এই যে লাইনটা লেখা হয়েছিল, যেটা আবার বললাম যে কি সি স্ট্রাক ডিসমে ইন দি হার্টস অফ দি কিংস, এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে ফেলছে। সুতরাং আপনারা ভালো করে পড়বেন, বারবার পড়বেন, যতক্ষণ না মানেটা আপনার প্রতিটা লাইন ক্লিয়ার হচ্ছে ততক্ষণ বারংবার পড়বেন। এটা একটা যথেষ্ট একটা ধৈর্যের ব্যাপার, বারংবার পড়ার পরে তারপরে আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন এবং পুরো বিষয়টাকে নিজের ভাষায় গুছিয়ে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, আমরা আমাদের যে পরবর্তী হোম টাস্কটা ছিল সেটা ছিল, দেখুন কি ছিল, একটা রিপোর্ট ছিল, কি ছিল, সেফ ড্রাইভ সেফ লাইফ। অনেকে এই SAFE-টাকে প্রথমে যে সেফটা আছে SAFE, সেটাকে কিন্তু SAVE দিয়ে লিখছে দেখলাম। তো এটাকে একটু কারেকশন করে নেবেন। দেখুন আমরা এটাকে কীভাবে লিখছি, এটাকে অনেকভাবে লেখা যায়। দেখুন ফার্স্ট যে রিপোর্টের টাইটেলটা দিলাম এইভাবে, কি, সেফ ড্রাইভ সেফ লাইফ অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বাই ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তারপর দেখুন যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা আমরা মেনটেন করলাম। তারপরে দেখুন কি করছি এখানে, কীভাবে লিখছি দেখুন, ফার্স্ট প্যারাটাকে এইভাবে লিখছি দেখুন, উই দি মডার্ন মেন আর ভেরি মাচ বিজি ইন আওয়ার ওয়ার্ক, ঠিক আছে, অ্যান্ড সায়েন্স হ্যাজ গিফটেড আস আ লট অফ অ্যাডভান্সড ইনভেনশনস টু মেক আওয়ার ডেলি লাইফ ইজিয়ার জাস্ট লাইক কার, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে একটা সেন্টেন্স কমপ্লিট হলো। তারপর কি বলছে, দো উই আর লিভিং ইন দিস 21st century বাট স্টিল উই হ্যাভ আ লট অফ প্রবলেমস রিগার্ডিং কার ড্রাইভিং, ঠিক আছে, আর নাম্বার অফ অ্যাক্সিডেন্টস অকার ডেলি, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে ফার্স্ট এখানে আমি এইভাবে একটা ইন্ট্রোডাকশন দিলাম, দেওয়ার পরে দেখুন পরবর্তী যে স্লাইড সেখানে আমরা কি দেখছি, সেকেন্ড প্যাসেজটা মানে সেকেন্ড যে প্যারাগ্রাফটা সেটা দেখবো। দেখুন কি বলছে, দ্যাটস ওয়াই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড আ ক্যাম্পেইন অন রোড সেফটি দ্যাট ইজ নাথিং বাট দি, এখানে SAFE হবে, ঠিক আছে। এই যে SAVE লেখা আছে এটা কিন্তু SAFE হবে, SAFE এই জায়গাটায়, ঠিক আছে। সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ, এটা SAVE হবে, ঠিক আছে। সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ, এটা দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো, তারপরে দেখুন কি বলছে, ইচ অফ আস গোজ টু অফিস ট্রাভেলিং অ্যান্ড আদার ওয়ার্ক প্লেসেস এভরি ডে, but we are not comfortable when we go on the road because accidents take place regularly. This well-known campaign will make a knowledge of the importance of safe drive in our everyday busy life. It is reported that the traffic rules are not maintained
প্রপারলি বাই দি ড্রাইভার্স অ্যান্ড প্যাডেস্ট্রিয়ানস। ঠিক আছে, আপনি এর মধ্যে আরও কিছু যুক্ত করতে পারতেন, যে এখানে কিন্তু আপনি এরকমও দিতে পারতেন যে এটাকে কবে ইন্ট্রোডিউস করা হয়, কবে এই ক্যাম্পেইনটাকে লঞ্চ করা হয়, সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন, দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্টস হ্যাপেন ফ্রিকুয়েন্টলি, everyone should take more responsibility while they are supposed to out on the road। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে? আচ্ছা, তারপরে দেখুন আমরা পরবর্তী যে প্যারাটা দেখবো সেটা কি বলছে এখানে দেখুন। সো এভরিওয়ান শুড নেভার বি হারি while crossing roads or driving, it is an important duty to abide the rules। ঠিক আছে, তারপরে দেখুন, উই শুড অ্যারেঞ্জ রোড শো অ্যান্ড ব্যানার্স অর পোস্টার্স টু অ্যাওয়েক, এই টু ওয়েকের জায়গায় আপনি টু বি অ্যাওয়ারও লিখতে পারেন। ঠিক আছে, টু বি অ্যাওয়ার দি পিপল ফ্রম অ্যাক্সিডেন্ট জোন। ঠিক আছে, দিস ক্যাম্পেন সেফ ড্রাইভ সেফ লাইফ টেক্স আ গ্রেট রোল ইন আওয়ার মডার্ন লাইফ, ইট হেল্পস টু বিল্ড দি অ্যাক্সিডেন্টলেস লাইফ। ঠিক আছে, তাহলে আমরা খুব সংক্ষেপের মধ্যে বিষয়টাকে এখানে গুছিয়ে লিখলাম। তো আপনি চেষ্টা করবেন এর থেকেও ভালো লেখার, বা এরকমটাই চেষ্টা করবেন, বা এর থেকেও ভালো লেখাও যদি আপনি পারেন সেইভাবেও চেষ্টা করতে পারেন। আপনি ইচ্ছা করলে এর মধ্যে এই ক্যাম্পেইনটা কবে লঞ্চ হয়েছে সেই ডেটটাও আপনি লিখতে পারেন এখানে, সেখান এটাকেও আপনি ঢুকিয়ে দিতে পারেন সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে, সেটা কিন্তু করলে আরও একটু ভালো হতো। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে ওয়ার্ড লিমিট আছে সেজন্য আমরা বেশি বাড়াইনি, আমরা এর ইম্পর্টেন্সটা কি, মানে সেফ ড্রাইভ সেভ লাইফের ইম্পর্টেন্সটা মানুষের জীবনে কতটা সেটাই কিন্তু নিয়ে লিখলাম। ঠিক আছে, তো আপনি ইচ্ছা করলে ওটাও ঢোকাতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের এই যে রিপোর্টটা এখানে কমপ্লিট হলো। এর পরবর্তী আমরা যে আমাদের যে প্রেসিটা ছিল সেই প্রেসিটাকে দেখবো। দেখুন কি বলছে এখানে। ফার্স্ট আপনারা ভালো করে এটা পড়ে নিন, এখানে কিন্তু অনেকেরই ভুল হচ্ছে, ঠিকঠাক কিন্তু করতে পারছেন না, মানেটাকে কিন্তু অনেকের কাছে ক্লিয়ার নয়। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে বাই নাথিং বিকজ ইট ইজ অফার চিপ, মানে এই জিনিসটা যে সস্তায় বিক্রি হচ্ছে বলে আপনি কিনবেন এরকম কিন্তু করবেন না, সেটাই কিন্তু বলছে। ঠিক আছে, বোঝা গেল? তারপর কি বলছে দেখুন, দি কোশ্চেন শুড বি, মানে কোশ্চেনটা এমন হওয়া উচিত কি বলছে, নট ইজ দিস আর্টিকেল ওর্থ অর মোর অর ওর্থ মোর দ্যান ইটস প্রাইস, মানে এই জিনিসটার যে দাম কম বা এর থেকেও বেশি হওয়া উচিত, এটা কিন্তু প্রশ্ন হওয়া কখনোই উচিত নয়। তাহলে কি হওয়া উচিত সেটাকেই বাট দিয়ে লিখতে। দেখুন এই বাট কিন্তু এখানে নেগেটিভ সেন্স ইউজ করছে। কি বলছে এখানে, ক্যান আই নট পসিবলি গেট অ্যালং উইথ ইট, তাহলে প্রশ্নটা হওয়া উচিত এটাই যে আমি কি এইটা ছাড়া বাঁচতে পারবো না, এইটা হওয়া উচিত। তাহলে কি জিনিসটাকে যে কম পয়সায় বিক্রি হচ্ছে, কম দামে বিক্রি হচ্ছে, তার জন্য আপনি কিনবেন সেটা কিন্তু নয়। এর যে দাম কম বা বেশি সেটা প্রশ্ন হওয়া উচিত নয়, প্রশ্ন হওয়া উচিত এটাই যে আপনি এটা ছাড়া বাঁচতে পারবেন কি না। ঠিক আছে, ক্লিয়ার হলো? তারপর দেখুন, দিস ইজ দি সিক্রেট অফ ট্রু ইকোনমি, মানে এটাই হলো একটা ট্রু ইকোনমির সিক্রেট একটা ব্যাপার। ঠিক আছে, কাটেল ইও নিডস, মানে রিডিউস করতে বলা হচ্ছে, নিডটাকে প্রয়োজনটাকে সীমিত করতে বলা হচ্ছে। ঠিক আছে, ইউ ক্যান নট এক্সপেক্ট, মানে তুমি আশা করতে পারো না, টু বি অ্যাবল সক্ষম হতে, টু পারচেজ অল দ্যাট সেই সবগুলোকে, অল দ্যাট উড অ্যাড ইয়োর কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্স, যেটা তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য কমফর্ট দিয়ে থাকে, সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে, সেটা যে তুমি চিরকাল কমফোর্ট করতে পারবে, চিরকাল যে তুমি পারচেজ করতে পারবে, চালিয়ে যেতে পারবে, সেটা কিন্তু কখনোই আশা করো না। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে উই মাস্ট নট অনলি, দেখুন এখানে নট অনলি বাট অলসো ব্যাপারটা বলেছে, এই নট অনলি তারপরে দেখুন এই বাট অলসো। ঠিক আছে, এই ওই গ্রামারটা ইউজ করে এটা করা হয়েছে। কি বলছে দেখুন, উই মাস্ট নট অনলি ডিনাই আওয়ার সেলফ মেনি থিংস হুইচ উড বি প্লিজেন্ট, মানে আমাদেরকে শুধু অস্বীকার করলেই চলবে না সেই সব জিনিসের কথা যেগুলো কিনা আমাদেরকে প্লিজেন্ট দেয়, বাট অলসো মেনি, আরও অনেক জিনিস আছে যেগুলো কিনা অ্যাট ফার্স্ট ভিউ সিম এসেন্সিয়াল, প্রথম দর্শনে যেগুলোকে খুব প্রয়োজনীয় বলে মনে হয় মানে সেগুলোকেও অস্বীকার করতে হবে। ঠিক আছে, তার মানে কি বলছে, বলছে যে আমাদের যে জিনিসগুলো আমাদেরকে প্লিজেন্ট দিয়ে থাকে, আরাম দিয়ে থাকে, আনন্দ দিয়ে থাকে, সেই জিনিসগুলোকেই যে শুধুমাত্র অস্বীকার করতে হবে তাই নয়, প্রথম দর্শনে যে জিনিসগুলো আমাদের কাছে অ্যাট্রাক্টেড হয়ে থাকে সেগুলোকেও কিন্তু অস্বীকার করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? তারপর কি বলছে দেখুন, আর্টিকেলস গোয়িং চিপ অর অফার্ড, মানে কি আর্টিকেলস গোয়িং চিপ, মানে যে আর্টিকেলটা খুব সস্তায় বিক্রি হচ্ছে বা অর অফার্ড গ্র্যাটিস, বা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এরকম কোনো আর্টিকেল মে অ্যাট ফার্স্ট বি থিংস অফ লাক্সারি টু ইউ, সেটা কিন্তু প্রথম তোমার কি হতে পারে, লাক্সারি হয়ে উঠতে পারে, বাট থ্রু লং ইউজ দে উড বিকাম আর্টিকেলস অফ নেসেসিটি, কিন্তু দীর্ঘ ব্যবহারের ফলে সেটা কিন্তু নেসেসিটি হয়ে উঠবে, প্রয়োজনীয়, মানে তখন সেটা কিন্তু প্রয়োজন পড়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড ইউ উড ফাইন্ড ইট ভেরি হার্ড টু
উইথাউট দেম, তখন কিন্তু তুমি সেই জিনিসগুলো ছাড়া আর থাকতেই পারবে না। তাহলে এই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে, তাহলে এখানে কি বলতে চাইছে, এই যে প্যাসেজটাকে যদি আপনি ভালো করে বুঝে থাকেন, তাহলে এখানে বলতে চাইছে যে মানুষের যে কমফোর্ট, সেই কমফোর্টটাকে কিন্তু মানুষের কি করা উচিত, রিডিউস করা উচিত, ঠিক আছে। কারণ কি, কারণ মানুষ যে জিনিসটা পারচেজ করতে চাইছে, সেই পারচেজ মানে যে জিনিসটা কিনতে চাইছে, সেটা কিন্তু তার রিকোয়ারমেন্টস বুঝেই কেনা উচিত, তার প্রয়োজন বুঝেই কেনা উচিত। কারণ প্রয়োজন বুঝেই কেনা উচিত, কারণ কি, কারণ তার উচিত সেই জিনিসটা তার প্রয়োজন আছে কিনা সেই বুঝে কেনা। সে যদি এটাকে এইভাবে কেনে যে তার দাম সস্তা বলে আমি কিনছি, সেইভাবে কিন্তু কেনা উচিত নয়, ঠিক আছে। কারণ কন্টিনিউয়াস যদি সে এই জিনিসটাকে ইউজ করে কোনো আননেসেসারি জিনিসকে, তাহলে কিন্তু সেই জিনিসটা তার ডেলি লাইফে একটা হ্যাবিটে পরিণত হবে, ঠিক আছে। এবং তারপরে কি হবে, দেন সে ভুগবে, এই জিনিসটাতে ভুগবে, কিসে ভুগবে, যে সে সেই যে খরচ, সেই জিনিসের যে পারচেজের যে খরচ, সেই খরচটা বহন করা তার পক্ষে যথেষ্ট কিন্তু চাপও হয়ে উঠতে পারে, এই ভোগান্তিতে সে কিন্তু ভুগতে পারে, ঠিক আছে। সুতরাং মানুষের উচিত তার যে কমফোর্ট, সেই কমফোর্ট যে জোন, সেই কমফোর্ট জোনটাকে কিন্তু সীমিত করে আনা, এটাই বলতে চাইছি, তাই না। তাহলে দেখুন আমরা কিভাবে লিখছি, ফার্স্ট একটা টাইটেল দিলাম, কি দিলাম, কি দি কমফোর্টস নিড টু বি রিডিউসড, মানে কমফোর্টসটাকে কি করা উচিত, রিডিউসড করা উচিত, ঠিক আছে। তারপরে দেখুন কিভাবে এটাকে করলাম, এটাকে এইভাবে লিখলাম, দেখুন কি বলছে এখানে, এখানে বলা হচ্ছে ম্যান শুড পারচেজ আ থিং অ্যাকর্ডিং টু হিজ রিকোয়ারমেন্টস, মানে মানুষের উচিত তার রিকোয়ারমেন্টস অনুযায়ী জিনিসপত্র কেনা, নট বাই অ্যাট্রাক্টিং ইটস চিপ প্রাইস, কিসের দ্বারা আকৃষ্ট না হয়ে, মানে চিপ প্রাইস, সস্তা দাম, এইভাবে যে সে কিনবে, এইটাকে আকৃষ্ট না হয়ে তার প্রয়োজন অনুসারে কিন্তু জিনিসটাকে কেনা উচিত, ঠিক আছে। তারপর দেখুন কি বলছে, দি কন্টিনিউয়াস ইউজ অফ অ্যান আননেসেসারি থিং বিকামস আ হ্যাবিট অফ ডেইলি লাইফ, মানে কোনো আননেসেসারি থিংয়ের কন্টিনিউয়াস ইউজ কী হতে পারে, তার জীবনের একটা হ্যাবিটে কিন্তু পরিণত হতে পারে। অ্যান্ড দেন, এবং তারপর হি হ্যাজ টু সাফার, তাকে সাফার করতে হয়, টু বিয়ার দি কস্ট অফ দ্যাট থিং, সেই জিনিসের যে মূল্য, সেই মূল্য বহনে তাকে সাফার করতে হয়, ঠিক আছে। সুতরাং ম্যান শুড মিনিমাইজ হিজ কমফোর্ট, সুতরাং মানুষের উচিত কি, তার যে কমফোর্ট যে জোন, সেই কমফোর্ট জোনটাকে মিনিমাইজ করা, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে সেই একই কথা আপনি কি করছেন, ভালো করে ব্যাপারটাকে পড়ছেন, যতক্ষণ না বুঝতে পারছেন প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড, ততক্ষণ পর্যন্ত আপনাকে বুঝতে হবে, বুঝে বারংবার পড়তে হবে। পড়ার পর যখন আপনি বুঝতে পারছেন যে না এবারে আপনি বুঝতে পেরেছেন, তখনই একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করুন, এবং তারপর পুরো বিষয়টাকে যেটা আপনি বুঝলেন সেটাকে নিজের ভাষায় প্রতিস্থাপন করুন। এটাই হলো প্রেসি যথেষ্ট একটা কিন্তু একটা ডিফিকাল্ট কিন্তু একটা টাস্ক, ঠিক আছে। আপনি এই জিনিসে হ্যাবিচুয়েটেড হয়ে গেলে কিন্তু আপনার কাছে জিনিসটা কিন্তু সহজ হয়ে যাবে। তো এটাকে বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, প্রেসে কিন্তু অনেকেরই ভুল হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনাদের যদি মনে হয় যে আমাদের চ্যানেল থেকে আপনারা প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে কিনা আরও অনেক স্টুডেন্টস আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে আমরা প্রতিদিন এরকমভাবে এত এফোর্টস যে নতুন করে ভিডিও বানানোর আরও উদ্যম পেয়ে থাকবো। এবং ভিডিওটাকে অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম, এই পর্যন্তই এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।